শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অর্থাৎ সাধারণ গণিতের অষ্টম অধ্যায় বৃত্ত, অষ্টম অধ্যায়টি তোমাদের বৃত্ত নিয়ে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন সম্পাদ্য এবং উপপাদ্য জ্যামিতির যখন সম্পাদ্য এবং উপপাদ্য অঙ্কগুলো উপপাদ্যগুলো যখন করি, আমরা দেখেছি যত শিক্ষার্থী, বেশি অংশ শিক্ষার্থী তারা জ্যামিতি অংশটাকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, অর্থাৎ শুধু তারা অঙ্কগুলোই করে কিন্তু জ্যামিতির দিকে তাদের অত গুরুত্ব দেয় না তারা, যার জন্য জ্যামিতি শিক্ষার্থীদের কাছে অনেক কঠিন মনে হয়। অথচ জ্যামিতিতে কিছু যুক্তি, কিছু নিয়ম কানুন যদি শিক্ষার্থীরা জানে, তাহলে জ্যামিতি তাদের অনেক সহজ মনে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জ্যামিতি সম্পর্কে তোমাদের জ্যামিতির সম্পাদ্য এবং উপপাদ্য যদি তোমরা করতে যাও, তাহলে কিছু নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে। আর সেই নিয়মগুলো মধ্যে আমরা আজকে কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, কারণ জ্যামিতির ক্ষেত্রে নিয়মগুলোই হচ্ছে এক্সট্রা। আমরা যে এক্সট্রা অঙ্কগুলো করি, অনুশীলনীর যে এক্সট্রাগুলো করি, সেগুলো কিন্তু ওই নিয়মের উপরই। তো এইখানে আমি আজকে তোমাদের ক্লাস নেব বৃত্ত সংক্রান্ত। তো বৃত্ত সংক্রান্ত ক্লাসটি নেওয়ার আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বিন্দু নিলাম। এখন এই বিন্দু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটার নাম কি, তোমরা অবশ্যই বলবে যে এটি বিন্দু। তো এই বিন্দুর কে যদি আমি এইখানে যদি এই বিন্দুর উপর যদি দুটি সমতল বরাবর একটি এবং ঠিক লম্ব বরাবর যদি দুটি রেখাংশ নেই, অর্থাৎ একটি বিন্দুর উপর যদি আমি দুটি, অর্থাৎ এইখানে আমি একটি বিন্দু নিলাম, এই বিন্দুর মাঝখান দিয়ে দুটি রেখাংশ আমি টানলাম পরস্পরের উপর লম্ব। এই রেখাংশ দুটি হবে একটা আর একটার উপর লম্ব হবে। এই যে এইখানে যে বিন্দু আছে, সেই বিন্দু মাঝখানে আমরা দুটি রেখাংশ নিলাম। আর এই রেখাংশের উপর রেখাংশ যখন আঁকাইছি বা নিছি, তখন এইখানে কিন্তু চারটি ঘর উৎপন্ন হয়েছে, অর্থাৎ এইখানে চারটি অংশে বিভক্ত হয়েছে। এই চারটি অংশ, প্রত্যেকটি অংশ আমরা যদি তোমাদের যে জ্যামিতি চাঁদা আছে, এই চাঁদা দিয়ে যদি তুমি এগুলি মাপো, এই চাঁদার মধ্যে কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত, সর্বোচ্চ 180 ডিগ্রি কোণ পর্যন্ত চাঁদা দিয়ে মাপা যায়। আমাদের যে চাঁদা আছে, আমরা যে চাঁদা ব্যবহার করি, সেটা সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে এই ঘরগুলা যদি আমরা সেই চাঁদা দিয়ে তুমি যদি মাপো, তুমি নিজেও দেখতে পারো, তাহলে এইখানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে হবে।
প্রত্যেকটি কোণ হবে 90 ডিগ্রি করে। এইখানে এই 90 প্রত্যেকটা কোণ হচ্ছে সমান। তো আমরা জানি যে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। সমকোণ কাকে বলে? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 90 সমকোণ কাকে বলে, তাহলে তুমি বলবে যে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। তাহলে আমরা যদি এই যে এই বিন্দু, এইখানে এই বিন্দুকে কেন্দ্র করে চতুর্পাশে 4টি 90 আছে, অবস্থান করছে, তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা আমরা যদি এই 4টি কোণ যোগ করি তাহলে কত হবে? 360 ডিগ্রি হবে। 4টি কোণ যদি তুমি যোগ করো তাহলে হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রির ভিতরে কয়টি সমকোণ আছে? 4টি সমকোণ আছে। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিন্দু কত ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে, তাহলে উত্তর হবে বিন্দু 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিন্দু কয় সমকোণ নিয়ে অবস্থান করে, তাহলে তুমি বলবে যে বিন্দু 4 সমকোণ নিয়ে অবস্থান করে। আরেকটি জিনিস হচ্ছে, আমরা যদি এই রেখাংশটিকে পক্ষ ধরি, মনে করো এই রেখাংশটির এই দিকে হচ্ছে কি ডান পক্ষ, আর এই অংশকে বলা হয় আমরা ধরি বাম পক্ষ। যদি আমরা এটা দুইটি অংশে যদি বিভক্ত করি, নেই এই অংশ যদি নেই অথবা এই অংশ যদি নেই, অথবা এই উপরের এই অংশ, এই দুটি কোণকে যদি আমরা একটা নেই, একটা ধরি, আর নিচের এই দুটি কোণকে যদি আমি একটা ধরি, তাহলে তোমরা অবশ্যই এখানে জানো যে এই দুটি কোণ, উপরের যে দুটি কোণ হয়েছে, এই দুটি কোণ যোগ করলে হবে কত? 180 ডিগ্রি কোণ। সেম এই নিচের এই দুটি কোণ যদি আমরা যোগ করি, এটাও হবে কত? এটাও হবে 180 ডিগ্রি কোণ। আর আমরা জানি 180 ডিগ্রি কোণকে আমরা জানি এই 90 ডিগ্রি কোণকে বলি আমরা সমকোণ, আর 180 ডিগ্রি কোণকে, এই 180 ডিগ্রি কোণকে আমরা বলি সরল কোণ। আমরা 180 ডিগ্রি কোণকে বলি এক সরল কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 180 ডিগ্রি কোণকে আমরা কি বলি? এক সরল কোণ। আর 90 ডিগ্রি কোণকে আমরা বলি এক সমকোণ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বিন্দু কত ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে, তাহলে উত্তর হবে 360 ডিগ্রি কোণ নিয়ে বিন্দু অবস্থান করে। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিন্দু কয় সমকোণ নিয়ে অবস্থান করে, তাহলে তুমি বলবে যে বিন্দু 1 2 3 4 সমকোণ নিয়ে অবস্থান করে। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিন্দু কয় সরল কোণ নিয়ে অবস্থান করে, তাহলে তুমি বলবে বিন্দু এইখানে এক সরল কোণ, এইখানে এই নিচে এক সরল কোণ, অর্থাৎ বিন্দু 2 সরল কোণ নিয়ে অবস্থান করে। তাহলে বিন্দু সংক্রান্ত একটা কোণকে সমকোণ, সরল কোণ এবং ডিগ্রি, এই তিন ভাবে প্রশ্ন করা যায়। যে কোনো একটা কোণকে 3 ভাবে প্রশ্ন করা যায় যদি 360 ডিগ্রি কোণ যদি হয়, অথবা 180 ডিগ্রি কোণ। তোমাকে যদি বলা হয় 180 ডিগ্রি কোণ কে কি বলে? এক সরল কোণ। যদি বলা হয় 180 ডিগ্রি কোণ সমান কয় সমকোণ, তাহলে তুমি বলবে যে 180 ডিগ্রি সমান 2 সমকোণ, অথবা 180 ডিগ্রি কোণ সমান কয় সরল কোণ, তাহলে তুমি বলবে এক সরল কোণ। ঠিক সেম একটা বিন্দু
তার চারপাশে আমরা জানি বিন্দু কাকে বলে। যদি বলে বিন্দু কাকে বলে, তাহলে তোমরা অবশ্যই জানো যে বিন্দুর আধুনিক যে সংজ্ঞা আছে, সে আধুনিক সংজ্ঞা হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেধ কিছুই নেই, শুধু কি আছে, সামান্য একটু জায়গা নিয়ে সে অবস্থান করছে, তাহলে শুধু তার অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলি। তাহলে বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেধ কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। এখন এই বিন্দু, এই যে অবস্থান যা আছে, বিন্দুর তো শুধুমাত্র অবস্থান আছে, বিন্দুর আর কোনো কিছু নেই। কিন্তু সে যতটুকু জায়গা নিয়ে অবস্থান করে, সে তার যে চতুর্পাশে সে 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। তাহলে 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে, 2 সরল কোণ নিয়ে বিন্দু অবস্থান করে, 4 সমকোণ নিয়ে বিন্দু অবস্থান করে। তাহলে এখন যদি তোমাকে বিন্দু সংক্রান্ত যদি প্রশ্ন করা হয়, তাহলে বিন্দু কত ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে? 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে। বিন্দু কয় সমকোণ নিয়ে অবস্থান করে? তাহলে বিন্দু 4 সমকোণ নিয়ে অবস্থান করে। বিন্দু কয় সরল কোণ নিয়ে অবস্থান করে? তুমি বলবে বিন্দু 2 সরল কোণ নিয়ে অবস্থান করে। তাহলে এক সরল কোণ সমান কত ডিগ্রি? এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আবার এক সরল কোণ সমান কয় সমকোণ? এক সরল কোণ সমান 2 সমকোণ। আবার 2 সমকোণ সমান কি হয়? এক সরল কোণ হয়। 4 সমকোণ সমান কি হয়? 2 সরল কোণ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদিও আমরা বৃত্ত সংক্রান্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব, তো যখন আমরা বৃত্ত সংক্রান্ত নিয়ে আলোচনা করি, তখন কিন্তু বৃত্তের একটি কেন্দ্র থাকে। সেই বৃত্তের কেন্দ্রটা কিন্তু একটা বিন্দু। তাহলে তোমাকে যখন তুমি বৃত্ত অঙ্কন করবে, আমরা জানি বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র সম্পর্কে আমরা জানি, কিন্তু অর্থাৎ বৃত্তের যে কেন্দ্র, আমরা যদি চিত্র আঁকাই, মনে করো আমি এখানে একটি বৃত্ত নিলাম, এই বৃত্তের এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কিন্তু একটি বিন্দু। তাহলে এই বৃত্তের কেন্দ্র 360 ডিগ্রি কোণ নিয়ে অবস্থান করে, 2 সরল কোণ নিয়ে অবস্থান করে, আর 4 সমকোণ নিয়ে অবস্থান করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটি যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে তোমরা অবশ্যই জানো যে বৃত্তের কেন্দ্র থেকে এই যে বৃত্তের যে কালো যে গোলাকার যে কালো দাগটি আমরা দেখছি, সেই কালো দাগটির নাম তোমরা জানো, এটার নাম হচ্ছে পরিধি। এটার নাম হচ্ছে পরিধি। কার পরিধি? বৃত্তের পরিধি। আর এইখানে মাঝখানে যে ফাঁকা যে জায়গাটুকু আছে, আমরা তাকে বলি বৃত্তের ক্ষেত্রফল। আমরা এই সাদা অংশটাকে বলি বৃত্তের যে এই বৃত্তাকার গোলাকার দাগটার যে ভিতরের যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকুকে আমরা বলি ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। আর এইখানে যে এই যে কালো যে বিন্দুটা যে আছে, আমরা একে বলি বৃত্তের কেন্দ্র। আর এই কালো দাগটার নাম হচ্ছে বৃত্তের পরিধি। এখন আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। তাহলে বৃত্তের কেন্দ্র একে আমরা বলি ব্যাসার্ধ।
তাহলে ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। কিন্তু এইখানে আমরা যখন উপপাদ্য যখন প্রমাণ করব, এইখানে নিয়মটি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একই বৃত্তের এইখান থেকে তুমি যত এই যে আমরা যে পরিধি পর্যন্ত যে দূরত্বগুলো আছে এই সকল দূরত্বগুলো কিন্তু সমান একই বৃত্তের ক্ষেত্রে। এটি হচ্ছে একটি নিয়ম যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ সকল দূরত্বগুলো সমান। তো আমরা তাহলে এইখানে 1 নাম্বার যে নিয়ম আছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সকল দূরত্ব সমান। আর 2 নাম্বার হচ্ছে আমরা যখন একটা বৃত্ত যখন আমরা অঙ্কন করি, যেমন এইখানে যদি আমি একটি বৃত্ত নেই বা তুমি যে কোনো জায়গায় যদি যে কোনো তোমার খাতাতে বা এটি যদিও আমি হাত দিয়ে অঙ্কন করছি, তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে তুমি অঙ্কন করবে। তো এইখানে এই বৃত্তের পরিধির উপর যে কোনো জায়গায় তুমি যদি দুটি বিন্দু নেও, বৃত্তের পরিধির উপর যে কোনো বৃত্তের এটি তো হচ্ছে পরিধি, এই পরিধির উপর তুমি যদি দুটি বিন্দু নেও আর এই বিন্দু দুটি যদি যোগ করো, আমি বৃত্তের পরিধির উপর ধরো এখানে একটা এ নিলাম, এইখানে নিলাম বি, তাহলে এ একটি বিন্দু নিলাম এবং বি একটি বিন্দু নিলাম। এখন এই এ বি বিন্দু দুটি যদি আমরা যোগ করি তাহলে আমরা একে বলি জে, একে বলি বৃত্তের জে। তাহলে এইখান থেকে তুমি যদি আস্তে আস্তে যেগুলো যদি তুমি আস্তে আস্তে উপর দিকে অর্থাৎ শুরু থেকে আস্তে আস্তে তুমি যদি উপর দিকে বাড়াতে থাকো, তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এরা তো প্রত্যেকটাই জে, কিন্তু এই যেগুলো আস্তে 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 কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ বৃদ্ধি কোন জায়গায়, কোন ব্যাসার্ধ, কোন জেটি সবচেয়ে বড় হবে? সবচেয়ে বড় হবে বৃত্তের এই কেন্দ্র দিয়ে যেটি আমরা অঙ্কন করি, অর্থাৎ এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে যেটি আমরা নিলাম সেটি হচ্ছে সবচেয়ে বড় জে। এখন এই কেন্দ্র থেকে যদি আবার তুমি আস্তে আস্তে নিচের দিকে যাও, এই যেগুলো কি হয় আস্তে আস্তে ছোট হতে থাকে। তাহলে এইখানে আমরা যদি বলি এখানে এরা প্রত্যেকটাই হচ্ছে জে, প্রত্যেকটাই এই একটা বৃত্তের এই যে এইখানে যে প্রত্যেকটা যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু পরিধির উপর যে কোনো দুটি বিন্দু আমরা যদি যোগ করি তার নামই হচ্ছে জে। কিন্তু সবচেয়ে বড় যে হচ্ছে ধরো এইখানে যে বৃত্তের কেন্দ্র দিয়ে যেটি আমরা নিলাম সেটিকে আমরা বলি বৃত্তের সবচেয়ে বড় জে, আর বৃত্তের সবচেয়ে বড় জে কে আমরা বলি বৃত্তের বৃহত্তম জে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আযান দিবে, আমরা আগামী দিন তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।